নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। আজকে তোমাদের ধ্বনি ও ধ্বনি পরিবর্তন এর দুটো পাঠ আমাদের কিন্তু আগে হয়ে গেছে। নিশ্চয়ই আশা রাখছি তোমরা দেখে ফেলেছো এবং আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। তাহলে তোমরা দেখেছো যে ধ্বনি কাকে বলে, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, তার যে বিভাজনগুলো ছিল এগুলো সম্পূর্ণভাবে তোমাদের একটা ধারণা হয়েছে। তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে কোন ধ্বনিগুলো কিভাবে উচ্চারিত হচ্ছে, উচ্চারণের স্থান কিভাবে আছে, সমস্ত বিষয়গুলো এর আগের দুটো ভিডিওতে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। যারা এখনো পর্যন্ত দেখোনি তাদের বলবো যে ধ্বনি পরিবর্তনের এই ভিডিওটা দেখার পূর্বেই কিন্তু তোমরা ওই দুটো কিন্তু ভিডিও তোমাদের দেখতেই হবে, কারণ ওই দুটো সম্পর্কে ধারণা না থাকলে ধ্বনি পরিবর্তনের যে বিশেষ বিশেষ ক্ষেত্রগুলো, বিশেষ যে রীতি এবং নিয়মগুলো, এগুলো কিন্তু তুমি বুঝতে পারবে না। তখনই তোমার কাছে মনে হবে যে ব্যাকরণ একটা অত্যন্ত কঠিন বিষয়। তাই বলছি যে পূর্ববর্তী যে দুটো ভিডিও রয়েছে ধ্বনি এবং ধ্বনি পরিবর্তনের ওপরে, সেই ভিডিও দুটো আগে ভালো করে তোমরা দেখে নাও, তারপরে তোমরা কিন্তু এটা দেখবে। কিন্তু যাদের দেখা হয়ে গেছে তারা অবশ্যই আমার সঙ্গে আছো এবং দেখো কিভাবে আমরা কিন্তু ধ্বনি পরিবর্তনগুলো হয়েছে, তার যে নিয়ম এবং তার যে কারণ, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তাহলে দেখো, আমরা বললাম যে ধ্বনি ভাষার বা শব্দের, বিশেষত শব্দের, তাহলে এই ধ্বনি শব্দের একক। ধ্বনি দ্বারাই কিন্তু বিভিন্ন শব্দ তৈরি করা হয়, কিন্তু এই ধ্বনির যদি পরিবর্তন হয়ে যায় তাহলে একটা শব্দ সেটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে, তার অর্থের পরিবর্তন হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের জানতে হবে যে এই ধ্বনি পরিবর্তন কি কি কারণে হয়ে থাকে। বোঝা গেছে? তাহলে আমরা আলোচনা করব যে মূলত দেখো, আমাদের জীবন সময়ের সঙ্গে যেভাবে প্রবহমান এবং এই সময়ের সাথে সাথে জীবনের ধারা যেমন পরিবর্তন হয়েছে, অনুরূপভাবে আমাদের এই সময়ের সাথে সাথে ভাষা কিংবা ধ্বনিরও কিন্তু অনেক পরিবর্তন এসেছে। প্রাচীন যুগে, অর্থাৎ যাকে আমরা আর্য বলছি, এই আর্যদের সময় প্রাচীন যে ভাষা সংস্কৃত ভাষা ছিল, এই সংস্কৃত ভাষাও একটা সময় এসে তার বিভিন্ন পরিবর্তন কিন্তু হয়েছে। প্রাকৃত ভাষা, এগুলো যখন তোমরা বড় হবে, বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে পড়বে, তখন বুঝতে পারবে যে প্রাকৃত ভাষা, অপভ্রংশ, অবহট্ঠ, এই যে ভাষাগুলো, তারপর এসেছিল বাংলা। তাহলে দেখো, যখন এই ভাষাগুলো সম্বন্ধে তুমি জানবে তখন দেখবে যে এই যে ধ্বনি, এই ধ্বনিগুলোর পরিবর্তিত রূপ বিভিন্নভাবে কিন্তু এসেছে। এখানেও আমরা দেখব মূলত দুটো কারণে, একটা স্বরধ্বনির, একটা ব্যঞ্জনধ্বনির। এই দুটো আমরা কারণে কিন্তু দেখব যে ধ্বনির বিশেষ কিন্তু পরিবর্তন এসেছে। কিন্তু আর অন্যান্য কারণগুলো কি? মূলত হচ্ছে কি, দেখো, আমাদের যে ভৌগোলিক অবস্থান কিংবা সামাজিক অবস্থা, আমাদের শারীরিক কারণ কিংবা মানসিক কারণ, প্রত্যেকটা কারণই কিন্তু আমাদের এই ধ্বনির পরিবর্তনের একটা কারণ। যদি বলো স্যার যে ভৌগোলিক অবস্থান কিংবা সামাজিক অবস্থার উপরে ভাষা কিংবা ধ্বনির পরিবর্তনের কারণ কি, বা শারীরিক কারণ কি, কিংবা মানসিক কারণ কি আছে? অবশ্যই আছে। দেখো, আমরা যারা যে সব ভৌগোলিক স্থানগুলোতে, যেমন যেমন স্থানে আমরা থাকি, আমরা বসবাস করছি, আমাদের যে মানসিকতা,
সেই মানসিকতাটা সেই ভৌগোলিক পরিবেশের ওপরে কিন্তু তৈরি হচ্ছে। যেমন ধরো যারা একেবারে নদী বা নদীমাতৃক জায়গা, খুব আবহাওয়া খুব নরম, এইরকম প্রাকৃতিক যে পরিবেশ অর্থাৎ ভৌগোলিক অবস্থানটা এইরকম জায়গাতে যারা থাকে, তাদের ভাষা, তাদের জীবনযাপন প্রণালী, তাদের বলতে পারো মেজাজ বা মানসিকতা, মানসিক বিষয়টা প্রত্যেকটা কিন্তু ওদের কাদের থেকে আলাদা হবে? যারা ধরো সমতল কিংবা পার্বত্য বা পাহাড়ি এলাকাতে যারা থাকছে, তাদের সঙ্গে তাদের কিন্তু মানসিকতা বলো, তাদের ভাষা বলো, বিভিন্ন পরিবর্তন কিন্তু লক্ষ্য করা গেছে। যেমন ধরো আমি বলছি, যারা এই পাহাড়ি বা পার্বত্য অঞ্চল কিংবা সমতল ভূমির মধ্যে আছে, এরা সাধারণত কি হয়, রুক্ষ প্রকৃতির, কঠোর একটা বেশ আবহাওয়া। তো এর জন্য এদের ভাষাগুলো একটু কর্কশ হয়, একটু কঠোর, ঠিক মোটা টাইপের শোনা যায়। আবার যারা একদম নদীমাতৃক কিংবা নরম জায়গাতে আছে, আবহাওয়া তাদের খুব নরম, এইরকম মানুষদের ভাষা কিন্তু খুব মিষ্টতা থাকে, ভাষার মধ্যে কিন্তু মিষ্টতা থাকে। তাহলে দেখো আমরা প্রমাণ করে দিতে পারছি। ধরো একেবারে পাহাড়ি অঞ্চল, রুক্ষ জায়গা, পুরুলিয়া বলো, বাঁকুড়া বলো, পশ্চিম মেদিনীপুর বলো, বীরভূম বলো, এই অঞ্চলগুলো একটা রুক্ষ সূক্ষ্ম জায়গা, কঠিন, এখানের আবহাওয়া এই ধরনের। এখানের ভাষাগুলো তুলনামূলক একটু কর্কশ। বাংলা ভাষায় কথা বলছি, কিন্তু এই বাংলা ভাষাটাও যেন একটু কর্কশ, একটু কঠিন, কেমন শ্রুতি মাধুর্যহীন, অথচ বাংলা। আবার তুমি লক্ষ্য করো কলকাতা, 24 পরগনা, বাংলাদেশ, এখানে এই যে নদীমাতৃক জায়গাগুলো, এখানের আবহাওয়া নরম, এখানের মানুষজনের ভাষাও কিন্তু একটু নরম। নরম বলতে না, শ্রুতি মাধুর্যের ভাষা। একটা কলকাতার মানুষ যখন কথা বলে, আমার পায়ে লেগে গেছে, কি সুন্দর লাগে শুনতে যে আমার পায়ে লেগে গেছে। তুমি একটু পিছনের দিকে চলে আসো, পশ্চিমের দিকে চলে আসো, যদি মেদিনীপুর আসো, তাহলে দেখবে মেদিনীপুরের যে আঞ্চলিক ভাষা সেটা কিন্তু একটু আলাদা। মোর পায়ে লাগিয়েছে, মোর পায়ে লাগিয়েছে। আবার তুমি একটু বাঁকুড়াতে আসো, দেখবে ওখানের ভাষা পূর্ব যে নরম জায়গা বলছিলাম তার ভাষা থেকে একটু যেন রুক্ষ রুক্ষ হয়ে গেছে, পাটায় লাগিয়ে গেল। আবার তুমি পুরুলিয়ার আরো একটু পশ্চিমে চলে যাও, ওরা বলছে ভৈড্যাই পাইয়ে গেল। তো দেখো, এই যে ভরি মানে পা, পাইয়ে গেল মানে লেগে যাওয়া। দেখো, আমরা এই ভূপ্রকৃতির ওপরে মানুষের মানসিকতা, মানুষের ভাষা, এগুলো কিন্তু নির্ভর করে। অনুরূপভাবে আমরা সামাজিক অবস্থানের ক্ষেত্রেওটাও বুঝতে পারি। যেমন ধরো, যদি কোনো জায়গা খুব অস্থির হয়, অশান্তির হয়, একটা যুদ্ধ কিংবা সাম্প্রদায়িক সংঘর্ষ এই ধরনের যদি কিছু লেগে থাকে, সেখানকার মানুষের মানসিকতা সবসময় একটা উগ্রতার সঙ্গে, তখন তাদের ভাষার কিন্তু একটু মানে কি বলবো, কঠিন, একটু রুক্ষ রুক্ষ হতে পারে। আবার যারা খুব শান্তিপ্রিয় এবং শান্তি বিরাজ করছে যেসব জায়গাতে, সেখানে কিন্তু ভাষার তারতম্য লক্ষ্য করা যায়। তাহলে এই যে মানুষের সামাজিক অবস্থান, এই সামাজিক অবস্থানের ওপরেও কিন্তু ভাষা নির্ভর করে। অর্থাৎ আমরা বলবো ধ্বনির বিভিন্নভাবে পরিবর্তন কিন্তু ঘটতে থাকে। আবার ধরো শারীরিক কারণ, শারীরিক কারণ একটা বড় কারণ। কেন না, অনেক সময় দেখা গেছে বাকযন্ত্রের ত্রুটি, আমরা বাকযন্ত্র বলছিলাম, এই বাকযন্ত্রের যদি বিভিন্ন ধরনের ত্রুটি থাকে, তখন সে কি হয়, সঠিক যে উচ্চারণটা, সে উচ্চারণটা হয় না। আর যার ফলে কি হয়, উচ্চারণের কিন্তু
ত্রুটির কারণে উচ্চারণটা কিন্তু ধ্বনির পরিবর্তন ঘটিয়ে দেয়। যেমন ধরো কেউ আমরা বলি যেমন সাধারণত কাক, উচ্চারণ যখন ঠিকঠাক তার হয় না, বাকযন্ত্রের ত্রুটি থাকে, তখন সে কাক বলতে পারে না, কাক। তো প্রচলিতভাবে কাগু কথাটা কিন্তু আমরা নিজেদের সুবিধার্থে ব্যবহার করে নিয়েছি। আবার ধরো দুধ, কেউ বলছে দুধ। তো দেখবে বাচ্চারা কিন্তু এগুলো বলে, যখন বাচ্চারা এদের ধ্বনিগুলো সমস্ত উচ্চারণ করতে পারে না, তখন তারা পাশাপাশি যে সব ধ্বনিগুলো থাকে সেইভাবে দুধকে দুধ, কাককে কাক, কাক না বলে কাক, এই ধরনের কিন্তু উচ্চারণ করা হয়। অর্থাৎ বাকযন্ত্রের যদি ত্রুটি থেকে থাকে তাহলে কিন্তু এই ধরনের ধ্বনির পরিবর্তন ঘটতে থাকে। আবার ধরো শোনার ক্ষেত্রে শ্রবণ যন্ত্রের যদি ত্রুটি থাকে, আমরা কানে যদি ঠিকঠাক শুনতে না পাই, তাহলেও কিন্তু আমরা অনেক সময় অন্য বুঝে আমরা আরেক বলে ফেলি। এছাড়াও আমাদের যেমন আমরা দ্রুত উচ্চারণ করি, বুঝা গেছে? আমরা কোনো জিনিসকে সহজভাবে এবং দ্রুত উচ্চারণ যখন আমরা করতে যাচ্ছি, সে কারণেও কিন্তু আমাদের ধ্বনির পরিবর্তন হয়ে যায়। যেমন আমরা জিজ্ঞেস করছি কোথা থেকে এলি, কোথা থেকে এলি, কোত্থেকে এলি। গভর্নমেন্ট, আমরা অনেক সময় গভর্নমেন্ট। এই যে বিষয়গুলো, অর্থাৎ দ্রুততার সঙ্গে উচ্চারণ করতে গিয়ে আমরা ধ্বনির পরিবর্তন ঘটিয়ে ফেলি। এখন আবার ধরো মানসিক কারণ হতে পারে। মানসিক কারণে অমনোযোগী যখন আমরা হয়ে যাই, দেখবে সবসময় যে সবটা আমরা শুনছি কিংবা শুনে পড়ে আমরা যেগুলো বলছি সেগুলো যে সঠিক বলছি এমন নাও হতে পারে। তো এই ধরনের আমাদের চিন্তার যে পার্থক্য হয়, যেমন ধরো আমরা শুনছি, যেটা শুনছি টিউবওয়েল, এই কথাটা শুনি হয়তো, কিন্তু আমরা টিউবওয়েলকে আনমনে কিংবা অমনোযোগী বা চিন্তার পার্থক্য হতে পারে, চিন্তার পার্থক্যের জন্য আমরা তখন বলছি টিপ কল, টিউবওয়েল টিপ কল, এইভাবে হয়। আচ্ছা দেখো, কখনো আমরা খুব স্নেহে কিংবা আদরের সঙ্গে কোনো কথা বলতে যাই যখন, তখন সেটাকেও কিন্তু ধ্বনির পরিবর্তন ঘটিয়ে দিই, ঘটিয়েছি। এরকম বহু শব্দ আছে যেগুলোর আমরা ধ্বনির পরিবর্তন ঘটিয়ে দিয়েছি। যেমন ছোট, আমরা ছোট্ট, ছোট থেকে ছোট্ট। আচ্ছা, আম্মা, ঠাকমা, এই ধরনের অনেক শব্দ কিন্তু আমরা বলে থাকি। ঠাকুমা, ঠাকমা, এরকম আমরা বলে থাকি। এরকম হয়। আবার একেবারে অমনোযোগী যখন থাকি, তখন আমরা কাউকে বলছি, কেউ বলছে এক কাপ চা, এক চাপকা হয়ে যায়। এবং আমরা পড়ার সময় যখন অমনোযোগী হই, তখনও দেখবি আমরা একটা বর্ণে পূর্ববর্তী বর্ণকে ওটা ধরে নিয়ে পরবর্তী বর্ণকে দিয়ে আমরা একটা অন্য ধ্বনি কিন্তু, অন্য শব্দ কিন্তু উচ্চারণ করে ফেলি। তাহলে আমরা বুঝতে পারছি যে বিভিন্ন কারণ থাকতে পারে, ভৌগোলিক অবস্থান কিংবা সামাজিক অবস্থান কিংবা শারীরবৃত্তীয় কিংবা শারীরিক কোনো কারণ কিংবা মানসিক কারণ, বিভিন্ন কারণেই কিন্তু আমাদের এই ধ্বনি পরিবর্তনগুলো হয়। এইটা হচ্ছে কারণ। কিন্তু ধ্বনি পরিবর্তনের যে রীতিগুলো, সেই সম্পর্কে আমাদেরকে এখন জানতে হবে। তাহলে চলো এই রীতিগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করি। তাহলে আমরা ধ্বনি পরিবর্তন, এই ধ্বনি পরিবর্তনের ভালো করে কিন্তু মন দিয়ে শুনবে। চঞ্চল হলে কিংবা অমনোযোগী হলে ধ্বনির পরিবর্তন, আরো কিছু পরিবর্তন করে বসে আছো, এক কাপ চা, এক চাপ কা হয়ে যাবে। মন দিয়ে শোনো। তাহলে ধ্বনি পরিবর্তন যে রীতি, এই রীতি অনুযায়ী আমাদের চারটা আমরা এখানে ভাগে ভাগ করেছি। প্রথম কি? প্রথম হচ্ছে ধ্বন্যাগম, তারপরে হচ্ছে ধ্বনিলোপ, তারপরে ধ্বনির রূপান্তর, তারপরে ধ্বনির স্থান পরিবর্তন। এই চারটা ভাগে ভাগ করা হয়েছে একটা একটা বিষয়কে সুন্দরভাবে
সংক্ষেপে বুঝে নাও এবং কিভাবে হচ্ছে যদি এগুলোকে তুমি একটু ভালো করে চিন্তা করো এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো, তাহলে দেখবে এত বড় একটা ছক মনে হয়েছে যে এগুলোকে মনে রাখবো কি করে, এক নিমিষেই তোমার কিন্তু আত্মস্থ হয়ে যাবে। একদম কথা দিলাম, মনোযোগ সহকারে শোনো। দেখো, ধ্বন্যাগম, তাহলে ধ্বনির আগম অর্থাৎ যেখানে ধ্বনি যুক্ত হচ্ছে, এই ধ্বনি যুক্ত হওয়ার ব্যাপারটা কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা কি, একটা স্বরাগম আর একটা হচ্ছে ব্যঞ্জনাগম। ঠিক আছে, তাহলে আগম হচ্ছে আসছে, যুক্ত হচ্ছে, সেটা দুটোতে, একটা স্বর অর্থাৎ স্বরধ্বনির আগমন, একটা হচ্ছে ব্যঞ্জনাগম, ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটছে। কিভাবে হচ্ছে, তাহলে এই দুটো ভাগকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যদি আমরা ধরি স্বরাগম, তাহলে এই স্বরাগমের আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্তঃস্বরাগম। অর্থাৎ আদি মানে আগে, মধ্য মানে মধ্যবর্তী মানে মাঝে এবং অন্ত মানে শেষে। তার মানে বোঝা যাচ্ছে যে এই স্বরধ্বনির যেটা এসে যুক্ত হচ্ছে সেটা কোনো একটা শব্দের প্রথমে, মাঝে এবং শেষে। তাহলে এই যুক্ত হওয়া, আগম হওয়া, এসে যুক্ত হওয়ার জন্যই মূলত কি হচ্ছে না ধ্বনিটার পরিবর্তন ঘটছে। তাহলে আমরা যদি বলি যে স্বরাগম, এই স্বরাগমটা কি না উচ্চারণের সুবিধার্থে শব্দের মধ্যে অতিরিক্ত যে স্বরধ্বনির আগমন ঘটছে এবং তখনই তাকে আমরা বলছি স্বরাগম। তাহলে আদি, মধ্য এবং অন্ত, এই তিনটি। তাহলে একটা একটা আমরা যদি উদাহরণ দিয়ে দেখাই যে কিভাবে এটা ঘটছে, তাহলে আমরা যদি বলি আদি, এই আদি স্বরাগমের একটা যদি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে যে কিভাবে এটা ঘটেছে। আমি একটা লিখলাম স্কুল, স্কুল। তাহলে আদি যেহেতু প্রথমে ঢুকবে, দেখো আমরাই উচ্চারণ করে থাকি স্কুল। এই তুই স্কুল যাবি, স্কুল কথাটা আমরা কিন্তু অনেক সময় বলি না, স্কুল। তাহলে দেখো এই হর্ষই, এটা তো স্বরবর্ণ, তাহলে এই স্বরধ্বনির স্বরাগম, স্বরধ্বনির আদিতেই কিন্তু এ প্রবেশ করছে। বোঝা গেছে? তাহলে ধ্বনিটার একটু পরিবর্তন হয়ে গেছে, স্কুল থেকে স্কুল হয়েছে। আবার ধরো আমরা বলি, কথাটা তো লিখছি না, স্টেশন, স্টেশন আমরা বলছি স্টেশন, হর্ষই। এইভাবে হর্ষই, হর্ষৌ, এইভাবে কিন্তু যে স্বরবর্ণগুলো আছে এগুলো আদিতে যোগ হয়ে ধ্বনির পরিবর্তন ঘটাচ্ছে। হয়ে গেল। আমরা যদি বলি মধ্য, তাহলে দেখো মধ্য স্বরাগমে একটা উদাহরণ দিই, এটা ঠিক মাঝখানে। যেমন ধরো গ্রাম, আমরা অনেকে বলি গ্যারাম, এটা না মাঝখানে দেখো এসেছে কি না গ্রাম থেকে গ্যারাম, আহ, এসছে মাঝখানে গ্যারাম।
রয় আকার। আবার দেখো, আমি আর লিখছি না, জায়গার অভাব। মধ্যতে চাকরি, কথাটা চাকরি, আমরা বলছি চাকুরি বলে থাকি অনেক সময়, চাকুরি। তাহলে হর্ষকার, হর্ষ উ, এটা হর্ষ উ কার যোগ হচ্ছে, মানে হর্ষ উ, তাহলে মধ্যিখানে যোগ হয়ে যাচ্ছে। তেমনি অন্ততেও, অন্ততেও কিন্তু, অর্থাৎ শেষেও আমাদের কিন্তু হচ্ছে। ধরো কোনো একটা জিনিসকে আমরা দৈর্ঘ্যর মাপছি, সেটাকে বলা হয় ইঞ্চ। কত ইঞ্চে, ইঞ্চ, আমরা বলছি ইঞ্চি, তাহলে ইঞ্চ, ইঞ্চি। আবার ধরো বেঞ্চ, বেঞ্চি, মধ্য, মধ্যি। এই যে তাহলে আদি, মধ্য এবং অন্ত, এই যে স্বরধ্বনিগুলো, অর্থাৎ এখানে স্বরবর্ণ হিসেবে যখন আমরা লিখছি তখন এসে যুক্ত হচ্ছে আদিতে, মধ্যে এবং অন্তে। এর ফলে কি হচ্ছে না, এর ফলে স্বরাগম হচ্ছে, স্বরবর্ণের আগমন ঘটিয়ে ধ্বনির পরিবর্তন ঘটাচ্ছে। পরিষ্কার হয়ে গেছে স্বরাগম। এরপরে দেখো ব্যঞ্জনাগম। অনুরূপভাবে উচ্চারণের সুবিধার্থে শব্দের মধ্যে অতিরিক্ত যখন ব্যঞ্জন ধ্বনিগুলো এসে যুক্ত হয় তখন তাকে আমরা বলছি ব্যঞ্জনাগম। এখানেও আদি, মধ্য এবং অন্ত কিভাবে হচ্ছে দেখো। তাহলে আমরা যদি বলি আদিতে, একটা উদাহরণ দেওয়া যাক। ধরো উপকথা, উপকথা, এটাকে আমরা বলি রূপকথা। তাহলে ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটেছে এবং আদিতে ঘটেছে। আবার এরকম আছে অমলেট, অমলেট কথাটা আমরা বলি মামলেট, অমলেট থেকে মামলেট। তাহলে এখানে ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ ব্যঞ্জন বর্ণ এখানে এসে বসছে। অনুরূপভাবে মধ্যত দেখো যেগুলো ঘটছে সেগুলো হচ্ছে বানর, মধ্যতে বানর, আমরা বান্দর বা বাঁদর, কথাটা এসে গেছে বাঁদর। তাহলে এই দন্তন্য পরবর্তীকালে এসে মধ্যতে হয়েছে দ। তো এই যে মধ্যিখানেও একটা পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের জন্য ধ্বনি পরিবর্তন ঘটেছে। এবং অন্ত মানে শেষে, যেমন ধরো আমরা বলি নানা, নানা ফুল ধারে ধারে, তাহলে নানা তখন ব্যবহার হচ্ছে নানান। নানা থেকে দন্তন্য শেষে যুক্ত হয়েছে। এরকম আমরা খোকাকে বলি খোকন, সীমাকে বলছি সীমানা। এইভাবে কিন্তু ধ্বনির পরিবর্তন ঘটেছে। তাহলে পরিষ্কার হয়ে গেছে তোমাদের এখন ধ্বন্যাগমের দুটো অংশ, একটা স্বরাগম, একটা ব্যঞ্জনাগম, এবং প্রতিটিরই তিনটি আদিতে, মধ্যতে, অন্ততে, আদিতে, মধ্যতে, অন্ততে। এই যে আগম ঘটছে স্বরাগম এবং ব্যঞ্জনাগম, এই পর্যন্ত কিন্তু তোমার নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে, বুঝে গেছো। এরপরে আসি আমরা ধ্বনির লোপ। লোপ মানে বাদ, সেটাকে বলছি আমরা লোপ পাওয়া, কমে যাওয়া, অর্থাৎ হ্রাস হওয়া। তাহলে এখানে ধ্বনির লোপ ঘটছে, যেমন এখানে আগম ঘটলো, এসে যুক্ত হচ্ছে, এটা বিয়োগ হচ্ছে, বাদ পড়ছে। তাহলে ধ্বনির লোপ আমরা তখনই বলবো। ধ্বনি লোপ কোনটা না, যখন শব্দের মধ্য থেকে কোনো ধ্বনি লুপ্ত হয়ে যায়
তখন তাকে আমরা বলছি ধ্বনি লোপ। ব্যাস, এখানেও দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা স্বরলোপ আর একটা ব্যঞ্জন লোপ। একটা স্বরলোপ পাচ্ছে, একটা ব্যঞ্জন ধ্বনির লোপ পাচ্ছে। এখানেও আদি, মধ্য এবং অন্ত দুটিতেই তাই। কিভাবে লোপ পাচ্ছে এটা আমরা যদি একটু লক্ষ্য করি, একটা করে উদাহরণ দিই, অবশ্যই তুমি বুঝতে পারবে। তাহলে স্বরলোপ কি হচ্ছে না, বিভিন্ন কারণে বাকযন্ত্রের ত্রুটি হতে পারে, উচ্চারণের দ্রুত উচ্চারণ হতে পারে, বিভিন্ন কারণে আমাদের লোপ পেয়ে থাকতে পারে। আদিতে যেমন ধরো আমরা বলছি আলো না, আমরা ধরো বলছি আলো না, আলো না মানে যেটা নুন নেই বা লবণ যুক্ত নয়, আলো না। আমরা বলি আটা তুলে দিচ্ছি, আদিতে লোপ পাচ্ছে, লোনা। বোঝা গেছে? তাহলে আমরা বলছি কি লোনা। যেমন আছিল, আটাকা লোপ ছিল। আবার তুমি দেখো এইভাবে মধ্যতেও তোমার কিন্তু হচ্ছে, মধ্যতে যেমন ধরো আমরা বলছি কলিকাতা, কলিকাতা মধ্যতে কলিকাতা, এটাকে আমরা বলি কলকাতা, কলকাতা। এই যে লয় হর্ষইকার, এটা লোপ পাচ্ছে। তাহলে এরকম অনেকগুলো হতে পারে। যেমন ধরো আমরা বলছি নাতি জামাই, কথাটা কিন্তু নাতি জামাই, আমরা বলছি নাত জামাই। গা মোছা মানে যা দিয়ে গা মোছা যায়, গা মোছা আমরা করে নিয়েছি গামছা। এই ধরনের মধ্য যে ধ্বনি লোপ, স্বরধ্বনি লোপ মানে স্বরলোপ, এটা ঘটছে। এরপরে অন্ত, অন্ত যেমন ধরো মনুষ্য, মনুষ্য, আমরা মনুষ্য থেকে করে নিয়েছি কি মানুষ, মানুষ। এরকম আরো হতে পারে। রাশি, বলছে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, রবীন্দ্রনাথের কবিতাতে আছে। রাশিকে আমরা করেছি রাস। সন্ধ্যা, সাঁঝ, সাঁঝের বেলা কইব কথা এখন তবে যায়, কবিতাতেও ব্যবহার করা হয়েছে, সাহিত্যেও ব্যবহার করা হয়েছে। আমরা সাহিত্যে হোক, আমাদের জীবনযাপনের জন্য কথ্য ভাষাতে হোক, বিভিন্নভাবে কিন্তু আমরা যে ধ্বনির পরিবর্তন ঘটেছে এগুলো কিন্তু ব্যবহার করে থাকি। তাহলে পরিষ্কার বোঝা গেল যে স্বরলোপ কিভাবে হচ্ছে, লোপ পাচ্ছে। ঠিক আছে, এরপরে আসি ব্যঞ্জন লোপ। এবারে আদি, মধ্য, অন্ত, এখানেও কিভাবে লোপ পাচ্ছে আমরা একটু দেখে নিই। দেখো ব্যঞ্জনের আদিতে যেমন আমরা বলছি ট্রেন, ট্রেন, এটাকে আমরা করে নিয়েছি কি টেন, টেন। আবার দেখো শ্রাবণ, শ্রাবণ, আমরা করে নিয়েছি শ্রাবণ। ওই যে একটা গান আছে শ্রাবণ রাতে যদি, তাহলে এইভাবে কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে। তার মধ্যে তো হচ্ছে এইভাবে, যেমন ফাল্গুন, ফাল্গুন, আমরা করে নিয়েছি ফাগুন, মধ্যে ল তুলে দিয়েছি। আবার দেখো একদম অন্ততে হচ্ছে আম্র, আ,
ময়রা ফল আম্র থেকে আমরা করেছি আম, অনেক হতে পারে। দধি থেকে দই, নাহি থেকে নাই। এইভাবে আমাদের কিন্তু ব্যঞ্জন লোপগুলো আদিতে মধ্যতে অন্ততে ঘটেছে। তাহলে এটাও নিশ্চয়ই তোমার কাছে পরিষ্কার হয়ে গেছে যে ধ্বনি লোপের ক্ষেত্রে স্বরলোপ এবং ব্যঞ্জন লোপ এই দুটোর আদি মধ্য অন্ত এবং ব্যঞ্জন লোপেরও আদি মধ্য অন্ত কিভাবে লোপ পাচ্ছে এবং সেই শব্দগুলো কি কি কিভাবে লোপ পেয়েছে নিশ্চয়ই তুমি এতক্ষণে বুঝতে পেরে গেছো। এরপরে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ধ্বনির রূপান্তর। এই ধ্বনি রূপান্তরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা স্বরের রূপান্তর আর একটা হচ্ছে ব্যঞ্জনের রূপান্তর। এবং এই স্বরের রূপান্তরকে স্বরসঙ্গতি এবং অভিশ্রুতি এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে জানবো আমরা স্বরসঙ্গতি কি, অভিশ্রুতি কি, কিংবা স্বরের রূপান্তরগুলো এই দুটোতে কিভাবে ঘটছে। এবং ব্যঞ্জনের যে রূপান্তর এগুলোকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। যেমন ধরো সমীভবন, বিষমীভবন, ঘোষী ভবন, অঘোষী ভবন, মহাপ্রাণী ভবন, অল্প প্রাণী ভবন, মূর্ধান্যী ভবন, উষ্ণী ভবন, নাসিক্যী ভবন, হ্যাঁ, শতনাসিক্যী ভবন, সকারী ভবন এবং রকারী ভবন। এইগুলো অনেকগুলো, অর্থাৎ ব্যঞ্জনের যে রূপান্তর ঘটছে এই রূপান্তরে অনেকগুলো ভাগে বিভক্ত করা হয়েছে। তার কিছু কিছু আমরা অংশ জানবো। আর এখানে স্বরের যে রূপান্তর ঘটেছে অর্থাৎ স্বরসঙ্গতি এবং অভিশ্রুতি এই বিষয়টা এসো একটু আমরা জেনে নিই। দেখো স্বরের রূপান্তর এবং ব্যঞ্জনের রূপান্তর, তাহলে স্বরের রূপান্তরকে দুটো ভাগে ভাগ করছে, একটা স্বরসঙ্গতি একটা হচ্ছে অভিশ্রুতি। তাহলে স্বরসঙ্গতি কাকে বলছে? দেখো স্বরসঙ্গতি কথার অর্থ হলো সমতা বিধান, অর্থাৎ শব্দ যখন উচ্চারণের আমরা পরিশ্রমকে লাঘব করছি, এই পরিশ্রমকে লাঘব করার জন্য পাশাপাশি অবস্থিত যে স্বরধ্বনিগুলো আছে তার মধ্যে যতটা সম্ভব আমরা সঙ্গতি বিধান করাটাকেই বলছি স্বরসঙ্গতি। কেমন এটা? যেমন ধরো দেশি, এই দেশি শব্দটাকে আমরা বলছি দিশি। আচ্ছা দেখো দেশি অর্থাৎ দ যুক্ত হসন্ত, এ যুক্ত তালব্য যুক্ত ই হয়েছে। এটাকে যখন আমরা ভাঙছি অর্থাৎ করছি তখন দিশি অর্থাৎ দ ই স যুক্ত ই। দেখো দ একার এ ছিল, এই স্থানটাতে দয়ে হর্ষ ইকার এসছে। এই যে স্বরবর্ণের মধ্যে স্বরধ্বনিগুলোর মধ্যে আমরা একটা সঙ্গতি বিধান করছি এবং সেখানে একটা ধ্বনির পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্বরসঙ্গতি। একেও তিনটা পর্যায়ে ভাগ করা হয়েছে, প্রগত, পরাগত, অনন্যা। তাহলে এইগুলোকে কিভাবে আমরা বলতে পারি না, যখন প্রগত মানে কি, আমার লেখার জায়গার অভাব হচ্ছে আমি মুখে বলছি, বুঝে নাও একটু ঠিকঠাক করে। প্রগত পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী যে স্বরধ্বনি এই স্বরধ্বনি বদলে যায়। বদলে গেলে কি হয় না, যেটা হয় তাকে বলছি প্রগত। যেমন ধরো মিথ্যা, এই মিথ্যার আ এর প্রভাবে মিথ্যে পরিবর্তনে কি এসছে, মিথ্যে এ এসছে, এটাকে বলছি আমরা প্রগত। এবং পরাগত, পরাগত হচ্ছে তার উল্টোটা, না পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনি বদলে যায়। যেমন লিখলাম দেশি ই হর্ষই দে শি ই দিশি। এইভাবে অনন্যটা কি না, এটা হচ্ছে পূর্ববর্তী এবং পরবর্তী দুটি উভয়ের কিন্তু বদলে যাচ্ছে।
যেমন ধরো আমরা বলছি নাটকীয়, নাটুকে, দুটোই কিন্তু পরিবর্তন হচ্ছে। এইভাবে এটাকে কিন্তু ভাগ করা হয়েছে তিনটি পর্যায়ে। তাহলে স্বরসঙ্গতি সম্পর্কে বোঝা গেল। এবারে আমাদের আসছে কি অভিশ্রুতি। অভিশ্রুতি বিষয়টা কি? অভিশ্রুতি কাকে বলছে? অপিনিহিতির ফলে পূর্বে আগত হর্ষইকার কিংবা হর্ষ উকার যখন সন্নিহিত স্বরধ্বনিকে প্রভাবিত করে ধ্বনি পরিবর্তন করছে তখন তাকে আমরা বলতে পারি অভিশ্রুতি। তাহলে কি বলা হলো? যে অপিনিহিতির ফলে পূর্বে আগত হর্ষইকার কিংবা হর্ষ উকার যখন সন্নিহিত স্বরধ্বনিকে প্রভাবিত করছে এবং ধ্বনির পরিবর্তন ঘটাচ্ছে তখন তাকে অভিশ্রুতি বলছে। তাহলে অপিনিহিতি কি জিনিস? অপিনিহিতির ফলে, অপিনিহিতি বিষয়টা হচ্ছে, অপি কথার অর্থ হচ্ছে পূর্বে এবং নিহিতি কথার অর্থ হচ্ছে সন্নিবেশ। অর্থাৎ শব্দের মধ্যে যখন বা শব্দ মধ্যস্থিত হর্ষইকার কিংবা হর্ষৌকার এই এরা যখন স্বস্থানে থাকছে বা স্বস্থানকে পরিবর্তন করে যদি অব্যবহিত পূর্ববর্তী ব্যঞ্জনের পূর্বে এসে বসে বা উচ্চারিত হয় তখন তাকে আমরা বলছি সেটা অপিনিহিতি। যেমন ধরো একটা উদাহরণ দিই, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে অপিনিহিতি। ধরো আমরা কোরিয়া কথাটা বলছি, রি আ, এখান থেকে অপিনিহিতিতে হচ্ছে কইরা, কইরা, বা এই বানানটাও লেখা যায় কইরা। ঠিক আছে? তাহলে কিভাবে হচ্ছে দেখো, এই যে ব্যঞ্জন ধ্বনিটা কোরিয়া, এই যে র, এই র তার মানে র যুক্ত হর্ষই, এটা পরিবর্তিত হয়েছে। দেখো হর্ষই আগেই এসছে, হর্ষই যুক্ত তারপরে র। তার মানে যে স্বস্থানে কিংবা স্থানকে পরিবর্তন করে যদি অব্যবহিত পূর্ববর্তী ব্যঞ্জনের পূর্বে এসে উচ্চারিত হয় তাহলে পূর্বে এসে উচ্চারিত হচ্ছে এই স্বরটা, হর্ষইটা আগে চলে আসছে, তাকেই বলছি আমরা কিন্তু তখন কি না, তখন আমরা তাকে অপিনিহিতি বলছি। তাহলে আমাদের অপিনিহিতির ফলে পূর্বে আগত হর্ষইকার কিংবা হর্ষৌকার যখন সন্নিহিত স্বরধ্বনিকে প্রভাবিত করে ধ্বনি পরিবর্তন করছে তখন আমরা তাকে বলছি অভিশ্রুতি। কেমন? যেমন ধরো কোরিয়া, কইরা, তারপরে আসছে এটা হলো কি, এটা অপিনিহিতি, এটাকে আমরা বলছি অপিনিহিতি, এবং অভিশ্রুতি তখন হচ্ছে করে, করে, কোরিয়া, কইরা, করে। ঠিক আছে? তাহলে দেখো স্বরসঙ্গতি এবং অভিশ্রুতি বিষয়টা কিন্তু আমাদের বোঝা গেছে। এরপরে আসছে ব্যঞ্জনের যে রূপান্তর। এই ব্যঞ্জনের রূপান্তরকে এতগুলো ভাগে ভাগ করা হয়েছে, তার দুই একটা আমি তোমাদেরকে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি। যেমন ধরো সমীভবন। এই সমীভবন শব্দটি কাকে বলছে না, শব্দ মধ্যস্থিত বা সমীভবন কাকে বলছে? যে শব্দ মধ্যবর্তী দুটি অসম ব্যঞ্জন ধ্বনি বা দুটি বর্গের ভিন্ন ভিন্ন ব্যঞ্জন ধ্বনির মধ্যে সাম্য প্রতিষ্ঠা করাকে আমরা বলছি এটাকে সমীভবন। কেমন না, ধরো আমরা বলছি পদ্ম, প দয় ম, তাহলে দুটো ভিন্ন বর্গের, এটাকে আমাদের উচ্চারণের সুবিধার্থে আমরা এক বর্গে যখন তৈরি করছি তখন এটার উচ্চারণ চলে আসছে পদ্ম। আবার দেখো দুর্গা, রেফ রয় উচ্চারণ আসছে, দুর্গা আমরা করছি দুর্গা। তাহলে এটাকেও এইভাবে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে।
প্রগত, পরাগত, অনন্যা। চক্র, চক্ক, পদ্ম, পদ্ম। পরাগততে ওই রকম আছে তর্ক, তক্ক, দুর্গা, দুর্গা। আবার অনন্যতে আছে ধরো কুৎসা, কেচ্ছা। সম্পূর্ণভাবে ওই যে তোমাদেরকে তিনটি পর্যায়ে আমরা যেটা আলোচনা করছিলাম, প্রগত এবং পরাগত এবং অনন্য, এই তিনটির দেখো অনন্যটা দুটি কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, কুৎসা, কেচ্ছা, কিংবা বৎসর, বৎসর। তো এইভাবে সমীভবন। তাহলে বিসমীভবন কি? বিসমীভবন হচ্ছে এর ঠিক উল্টোটা। অর্থাৎ এখানে বলা হয়েছিল শব্দ মধ্যবর্তী দুটি যে অসম ব্যঞ্জন ধ্বনির মধ্যে সাম্য প্রতিষ্ঠা করাকে বলা হয়েছিল সমীভবন। তাহলে এখানে ঠিক উল্টোটা। যেমন ধরো বিসমীভবনের আমরা বলতে পারি যেমন শরীর, শরীর, লাল, নাল, নোনা, লোনা। এইভাবে আমরা কিন্তু বিসমীভবন। তোমরা এগুলো একটু একটু দেখে নেবে, তাহলে বিষয়টা এটাও পরিষ্কার হয়ে যাবে। এরপরে যেটা আমরা আলোচনা করব ধ্বনির স্থান বদল এবং একটা স্বরের স্থান বদল আর একটা ব্যঞ্জনের স্থান বদল হিসেবে একটা অপিনিহিতি আর একটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। এই দুটোকে আমরা কিন্তু এসো একটু বিষয়টাকে জেনে নিই। তাহলে দেখো অপিনিহিতি বিষয়টা তো আগে আলোচনা করা হয়ে গেল, তাহলে এটা তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, যেমন কোরিয়া থেকে কইরিয়া এই বিষয়টা। তাহলে আমাদের রইল কি ব্যঞ্জনের স্থানের বদলে যে ধ্বনির বিপর্যয়। তাহলে ধ্বনি বিপর্যয় আমরা কাকে বলছি? না, আমাদের যখন আমরা উচ্চারণ করছি উচ্চারণের সুবিধার্থে আমরা শব্দের মধ্যস্থিত দুটো যে ব্যঞ্জন ধ্বনি আছে সেই ব্যঞ্জন ধ্বনির মধ্যে যদি নিজেদের মধ্যে যে স্থান, সেই স্থানকে যদি পরিবর্তন করে উচ্চারণ করে, তখন যে উচ্চারণের বা ধ্বনির যে পরিবর্তনের এই রীতি, এই রীতিটাকে বলা হচ্ছে কিন্তু ধ্বনি বিপর্যয়। তাহলে কেমন? ধরো একটা উদাহরণ দিই, পি সাচ, পয়হস্যই পি সাচ, এইটাকে তাহলে দুটো ব্যঞ্জন ধ্বনির মধ্যস্থিত ব্যঞ্জন ধ্বনির স্থান পরিবর্তন করছে, তখন এটা এই পাশে আসছে, এটা তালবস্যটা এই পাশে, পি চাষ, পি সাচ, পি চাষ, বাতাসা, বাসাতা, রিকশা, রিস্কা। এইভাবে যে আমাদের পরিবর্তন হচ্ছে একে বলছে ধ্বনি বিপর্যয়। তাহলে এখন পরিষ্কারভাবে বুঝতে পারা গেছে যে ধ্বনি কতগুলো কারণে কিন্তু পরিবর্তন হয়েছে এবং ধ্বনির যে পরিবর্তন, স্বর এবং ব্যঞ্জনের মধ্যে যে পরিবর্তনের রীতি, সেই রীতিগুলো নিশ্চয়ই তোমাদের কাছে এখন পরিষ্কার হয়ে গেছে। তাহলে আজকে নতুন ভাবে যারা দেখছো তাদের প্রত্যেককেই বলবো যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করছো, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করছো।